লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় আরও 2 বাংলাদেশের মৃত্যু, নিহত বেড়ে 5। লিবিয়া উপকূল থেকে 2 জনের মরদেহ উদ্ধার। বাংলাদেশে ভারত সম্পর্ক ইতিবাচক দিকে এগুচ্ছে জানান মুখপাত্র জয়সওয়াল। ফের ঢাকাকে অভিবাসীদের নথি যাচাইয়ের অনুরোধ। এবং রোহিঙ্গা সংকট সমাধানে ওআইসি-ভুক্ত দেশগুলোর সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী। বিনিয়োগ বাণিজ্য খাতে সম্পর্ক জোরদারের প্রত্যাশা। স্বাগত প্রবাসী সংবাদে, আপনাদের সাথে আছি আমি সোহাগ বক্স। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। লেবাননে চলমান উত্তেজনা ও সংঘাতের মধ্যে আবারও প্রাণ হারালেন আরও 2 প্রবাসী বাংলাদেশি। স্থানীয় সময় সোমবার দক্ষিণ লেবাননের নাবাতিয়েহ এলাকায় ইসরায়েলি ড্রোন হামলায় শ্রী শুভ কুমার দাস ও করিম শেখ নামের 2 প্রবাসী বাংলাদেশি নিহত হন। নিহতদের একজনের বাড়ি সাতক্ষীরা জেলা এবং অন্যজন নরসিংদী জেলার বাসিন্দা ছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, 2 বাংলাদেশি লেবাননের একই এলাকায় থাকতেন। হামলার সময় 2 জন একই জায়গায় অবস্থান করছিলেন। প্রাথমিকভাবে 2 বাংলাদেশির মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে দূতাবাস, তবে তাদের মরদেহ এখনও শনাক্ত করা হয়নি। এর আগে গত রবিবার আরও 2 বাংলাদেশের মৃত্যু হয় ইসরায়েলি বিমান হামলায়। এ পর্যন্ত লেবাননে অন্তত 5 বাংলাদেশের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে দূতাবাস। অবস্থান করা বিষয়ে নিষেধাজ্ঞা রয়েছে স্থানীয় কর্তৃপক্ষ থেকে, এবং আপনারাও দেখছেন যে ইসরায়েলের ড্রোন হামলা হচ্ছে বিভিন্ন জায়গায়। সেগুলো আপনাদেরকে পরিহার করে চলার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আপনাদের যে কোনো প্রয়োজনে দূতাবাসের সাথে যোগাযোগ করুন, আমরা আপনাদেরকে এই বিষয়ে সহযোগিতা করব। লিবিয়ার পূর্বাঞ্চলের শহর আজদাবিয়ায় মানব পাচারকারীদের গোপন আস্তানায় অভিযান চালিয়েছে দেশটির নিরাপত্তা বাহিনী। 15 দিনের অভিযানে 2 বাংলাদেশি সহ 3 অভিবাসী প্রত্যাশীর মরদেহ উদ্ধার হয়। সেই সাথে দেশটির বেনগাজি শহর থেকে 120 জন অভিবাসীকে জীবিত উদ্ধার করা হয়েছে। মানব পাচারকারীদের গোপন আস্তানার খোঁজে উপকূলীয় শহরগুলোতে টানা 15 দিন কঠোর অভিযান চালায় লিবিয়ার নিরাপত্তা বাহিনী। পাচারকারীদের হাত থেকে পালিয়ে আসা এক মিশরীয় অভিবাসীর দেয়া তথ্যে এমন অভিযান বলে জানায় দেশটির প্রশাসন। লিবিয়ার নিরাপত্তা অধিদপ্তর বলছে, অভিযানের সময় মিশর উপকূল থেকে 3 জনের মরদেহ উদ্ধার করা হয়, যাদের মধ্যে 2 জন বাংলাদেশি এবং 1 জন মিশরীয় নাগরিক, যারা সবাই ভূমধ্য সাগর হয়ে ইউরোপ যাওয়ার চেষ্টা করেন। এ সময় জীবিত উদ্ধার হওয়া অভিবাসীরা জানান, পাচারকারীরা তাদের উপর অমানসিক নির্যাতন চালাত, মারধরের ভিডিও ধারণ করে তা পরিবারকে দেখিয়ে লাখ লাখ টাকা আদায় করত। উন্নত জীবনের আশায় প্রতি বছর হাজারো অভিবাসন প্রত্যাশী লিবিয়া থেকে ভূমধ্য সাগর হয়ে ইউরোপ যাওয়ার পথে মানব পাচারকারীদের খপ্পরে পড়ে প্রাণ হারাচ্ছেন। বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক ইতিবাচক দিকে এগিয়ে যাচ্ছে। মঙ্গলবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে এমন কথা জানান মুখপাত্র রণধীর জয়সওয়াল। জানান, প্রতিবেশী হিসেবে ঢাকাকে বাণিজ্যিক চাহিদা অনুযায়ী পাইপলাইন দিয়ে জ্বালানি সরবরাহ করছে নয়াদিল্লি। এ সময় অভিবাসী সংকট সমাধানে আবারও ঢাকার সহযোগিতা কামনা করেন তিনি। বাংলাদেশের সঙ্গে ভারতের সীমান্ত এলাকা 4096 কিলোমিটার। এর মধ্যে 3271 কিলোমিটারেই কাঁটাতার বসানো হয়েছে। অনুপ্রবেশ, মাদকসহ পণ্য চোরাচালান ঠেকাতেই এই পদক্ষেপ বলে জানিয়ে আসছে ভারত। এর মধ্যেও ঢাকা নয়াদিল্লির সম্পর্ক ইতিবাচক দিকে এগিয়ে যাচ্ছে। স্থানীয় সময় মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে বাংলাদেশ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন দেশটির পররাষ্ট্র মুখপাত্র। বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ইতিবাচক দিকে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিল রহমানের ভারত সফর ও আমাদের স্পিকারের ঢাকা সফরই এর বড় উদাহরণ। এছাড়া মধ্যপ্রাচ্যে জ্বালানি সংকট মোকাবেলায় নয়াদিল্লি প্রতিবেশীদের সঙ্গে কাজ করছে বলেও জানান মুখপাত্র জয়সওয়াল।
বাংলাদেশ ভারত হাই স্পিড ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে ঢাকাকে ডিজেল সরবরাহ করছে। ভুটান, নেপাল, শ্রীলঙ্কা সহ মরিশাসকেও চুক্তির আওতায় জ্বালানি সরবরাহ করছে তার দেশ। সংবাদ সম্মেলনে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা উবায়েদের অবৈধ অভিবাসী প্রসঙ্গে জিরো টলারেন্স নীতির বিষয়েও প্রশ্ন ওঠে। জবাবে পররাষ্ট্র মুখপাত্র জানান, অভিবাসী সংকট সমাধানে ঢাকা দিল্লি আলোচনা চালিয়ে যাচ্ছে। আরও জানান, ভারত আন্তর্জাতিক সম্পর্ক ও কূটনৈতিক তাৎপর্য বিবেচনায় প্রতিবেশীদের ঘটনাবলীর উপর নজর রাখে। নীরব দাস, নিউজ 24। রোহিঙ্গা সমস্যা সমাধানে ওআইসি-ভুক্ত দেশগুলোর সমর্থন চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার দুপুরে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে ওআইসি-ভুক্ত দেশগুলোর রাষ্ট্রদূত ও হাই কমিশনারদের সাথে সৌজন্য সাক্ষাৎকালে এই সমর্থন চান তিনি। এ সময় প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় রাষ্ট্রদূত ও হাই কমিশনাররা তারেক রহমানকে অভিনন্দন জানান। এছাড়াও সদস্য রাষ্ট্রগুলো বাংলাদেশের সঙ্গে বিনিয়োগ, বাণিজ্য, শিক্ষা, স্বাস্থ্য, টেক্সটাইল ও ঔষধ শিল্প সহ নানা খাতে সম্পর্ক জোরদার করার প্রত্যাশা ব্যক্ত করেন। বিএনপি ও জামাত সহ রাজনৈতিক দলগুলোর মতামত নিয়েই যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি করা হয়েছিল দাবি করেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ফরিদা আক্তার। আর প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান জানান, চুক্তিটি বাতিল নয়, পর্যালোচনা করা হবে। মঙ্গলবার আলাদা আয়োজনে এসব কথা বলেন তারা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাত্র 3 দিন আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে সই হওয়া পারস্পরিক বাণিজ্য চুক্তি নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে নানা সমীকরণ। অনেকেই বলছেন এই চুক্তিতে দেশের স্বার্থ জলাঞ্জলি দেওয়া হয়েছে, তবে রাজনৈতিক অঙ্গনে এ নিয়ে তেমন শোরগোল নেই। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় উঠে আসে এই বিষয়টি। সাবেক উপদেষ্টা ফরিদা আক্তার বলেন, বিএনপি, জামায়াত সহ রাজনৈতিক দলগুলোর মতামত নিয়েই এই বাণিজ্য চুক্তি করা হয়েছিল। নির্বাচনের 3 দিন আগে 9 ফেব্রুয়ারি চুক্তিটা স্বাক্ষরিত হয়েছিল, তাই অন্তর্বর্তীকালীন সরকারের কথা আসছে। কিন্তু বিএনপি এবং জামাতে ইসলাম এবং বিরোধী দলেও যারা আছেন তাদের সাথে কিন্তু অন্তর্বর্তী সরকার এটা আলোচনা করেছেন এবং সে কারণে তারা কিন্তু এখন এটার বিরুদ্ধে কোনো অবস্থান নিচ্ছেন না। চুক্তিতে দেশের স্বার্থবিরোধী কিছু আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। সচিবালয়ে নিয়মিত ব্রিফিং এ এই কথা জানান প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা। এখন এই চুক্তির যে প্রভাবগুলো শুরু হবে, চুক্তি এফেক্টিভ হয়েছে 60 ডেজ পরে, এখন এগুলো একটু আসলে হিসাব নিকাশের প্রয়োজন আছে। সরকার এই ব্যাপারে সব সেক্টরের বিশেষজ্ঞ নিয়ে বসবে, সব রিলেটেড মিনিস্ট্রি নিয়ে বসবে এবং সেটা ইভ্যালুয়েট করবে। এদিকে হামের টিকা আগে কেন সময় মতো দেওয়া হয়নি তা খুঁজে বের করতে আন্তর্জাতিক বিশেষজ্ঞদের নিয়ে তদন্ত কমিটি গঠনের কথা জানান প্রধানমন্ত্রী উপদেষ্টা। আল মোহাইমিনুল খান, নিউজ 24, ঢাকা। পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে পাড়ি জমাচ্ছেন বাংলাদেশিরা। 11 মে পর্যন্ত মক্কা ও মদিনায় পৌঁছেছেন 52,334 জন হজ যাত্রী। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় 4,071 জন এবং বেসরকারিভাবে গেছেন 48,263 জন। মোট 134টি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ 63টি, সৌদি এয়ারলাইন্স 49টি এবং ফ্লাইনেস পরিচালনা করেছে 22টি ফ্লাইট। পৌঁছানোর পর আল্লাহর নৈকট্য লাভের পাশাপাশি সব ধরনের প্রস্তুতি নিচ্ছেন তারা। এখন পর্যন্ত হজ যাত্রীদের 15,814টি চিকিৎসা এবং 11,955টি আইটি সেবা দেওয়া হয়েছে। এদিকে সৌদি আরবে এখন পর্যন্ত 10 জন পুরুষ ও 3 জন মহিলা বাংলাদেশি হজ যাত্রী মারা গেছেন। কৃষি ও পর্যটন খাতে শ্রমিক সংকট মোকাবিলায় আরও 8,865টি সিজনাল ওয়ার্ক পারমিট অনুমোদন দিয়েছে ইতালি সরকার। 2026 সালের ডিক্রেটো ফ্লাসি কর্মসূচির আওতায় নতুন এই কোটায় কৃষিতে 5,389 এবং পর্যটন ও হোটেল খাতে 3,476টি পারমিট যুক্ত হয়েছে। জানুয়ারি-ফেব্রুয়ারির ক্লিক ডেতে সুযোগ না পাওয়া আবেদনকারীদের আবেদন পুনর্বিবেচনা করা হবে। পাশাপাশি বৈধ নিয়োগকর্তার মাধ্যমে নতুন আবেদনও করা যাবে। ইউরোপে বাড়তে থাকা শ্রমিক সংকটের মধ্যে দক্ষিণ এশিয়ার কর্মীদের জন্য ইতালির এই সিদ্ধান্তকে নতুন সম্ভাবনার বার্তা হিসেবে দেখা হচ্ছে। দেশের শিক্ষা ব্যবস্থাকে আধুনিক ও কর্মমুখী করতে চায় সরকার। এ লক্ষ্যে প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত কারিকুলাম নতুনভাবে সাজানো হচ্ছে, এমনটি জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি জানান, স্কুল পর্যায় থেকেই বাধ্যতামূলক হবে কারিগরি শিক্ষা। মঙ্গলবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক আয়োজনে এসব কথা বলেন তিনি।
এই সুন্দর এবং শাশ্বত আয়োজনে মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন আয়োজিত বাংলাদেশের উচ্চশিক্ষার রূপান্তর বিষয়ক কর্মশালার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শিক্ষা ব্যবস্থাকে শুধু তাত্ত্বিক জ্ঞান নির্ভর না রেখে বাস্তবমুখী ও দক্ষতা উন্নয়নমুখী করার কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী জানান, স্কুল পর্যায় থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করার উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ইনোভেশন গ্র্যান্ট ও সিড ফান্ড চালুর পরিকল্পনার কথাও জানান তিনি। প্রাথমিক সিলেবাস থেকে শুরু করে উচ্চতর পর্যায় পর্যন্ত আমাদের শিক্ষা কারিকুলামগুলো একটু নতুনভাবে সাজানো বোধহয় এখন সময়ের দাবি। এই কারণেই বর্তমান সরকার একাডেমিক সিলেবাসকে সময় উপযোগী করার কাজ এর ভিতরেই হাতে নিয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিক্স, বিগ ডাটা ও সাইবার নিরাপত্তার মতো প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে শিক্ষা ব্যবস্থাকে আধুনিক করতে উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রী। উচ্চশিক্ষা ব্যবস্থাকে সময় উপযোগী করতে বর্তমান সরকার অ্যাপ্রেন্টিসশিপ, ইন্টার্নশিপ এবং ইন্ডাস্ট্রি একাডেমি এটার সহযোগিতা বাড়ানোর জন্য চেষ্টা বা উদ্যোগ গ্রহণ করছে। প্রাথমিকভাবে বিভাগীয় শহরগুলোতে অবস্থিত বিশ্ববিদ্যালয়ের সঙ্গে স্থানীয় শিক্ষা ও ব্যবসা প্রতিষ্ঠানের সম্পর্ক স্থাপন করার এই কার্যক্রম শুরু করার উদ্যোগ সরকার নিচ্ছে। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়ে যোগ দিতে পায়ে হেঁটে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস করেন প্রধানমন্ত্রী। মতবিনিময়ে যোগ দিয়ে বলেন, শিক্ষক নিয়োগে মেধাকে গুরুত্ব দিতে হবে, এছাড়া পরিবর্তন অসম্ভব। পড়ার সাথে আমাকে খেলাধুলার মধ্যে থাকতে হবে, পড়ার সাথে আমাকে আর্ট অ্যান্ড কালচারের মধ্যে থাকতে হবে। বিশ্ববিদ্যালয়ের মুজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার সময় শিক্ষার্থীরা সিট সংকট, হলের আবাসন সমস্যা, লাইব্রেরিতে আসন সংকট সহ বিভিন্ন বিষয় তুলে ধরেন প্রধানমন্ত্রীর সামনে। আমরা ইনশাল্লাহ, আমি মনে করি অনেক কিছু ইনশাল্লাহ আমরা করব। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা। কুরবানির ঈদ ঘিরে চাঁদাবাজি হচ্ছে, বন্ধ করতে কঠোর অবস্থানে সরকার, এমনটাই জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। জানান, চাঁদাবাজদের ধরতে বিশেষ অভিযান চলছে। এই বিষয়ে বিরোধী দলের সহযোগিতাও চেয়েছেন তিনি। মঙ্গলবার সচিবালয়ে এসব কথা বলেন মন্ত্রী। ঈদুল আজহায় 7 দিনের সরকারি ছুটি ঘোষণা সরকারের। ছুটি বেশি হওয়ায় একদিকে রাজধানীর নিরাপত্তা এবং আইন শৃঙ্খলা নিয়ে শঙ্কা রয়েছে, অন্যদিকে কোরবানির ঈদ ঘিরে চাঁদাবাজির খবর সামনে আসছে। ঈদের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সচিবালয়ে এই বৈঠক স্বরাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে। বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে মন্ত্রী বলেন, চাঁদাবাজির বিরুদ্ধে অভিযান চলছে, গ্রেপ্তার অনেকে, এ ব্যাপারে সরকারের জিরো টলারেন্স। আমরা গত 30 এপ্রিল থেকে শুরু করে এই পর্যন্ত আরো অনির্দিষ্টকাল পর্যন্ত আমরা সারা দেশে অভিযান পরিচালনা করছি চাঁদাবাজির বিরুদ্ধে, সন্ত্রাসীদের পাকড়াও করার জন্য। কোরবানির পশুবাহী বিভিন্ন যানবাহন এবং নৌযানে চাঁদাবাজি ইতিপূর্বে হয়েছে বলে আমাদের নলেজে আছে বিগত সময়গুলোতে, যাতে সেই চাঁদাবাজিগুলো বন্ধ করা যায় সেজন্য আমরা একটা হটলাইন নাম্বার এখানে দেয়া হয়েছে, সেখানে আমরা ইনফরমেশন মাফিক আমরা দ্রুত ব্যবস্থা নেব। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থাকবে। ঈদের 7 দিনের ছুটিতে শহরের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে হবে, এজন্য সব বাহিনীকে দেয়া হয়েছে বিশেষ নির্দেশনা। মন্ত্রী জানান, 14 দিনের জন্য চালু থাকবে হটলাইন। ঈদের আগেই দেয়া হবে গার্মেন্টস শ্রমিকদের বেতন ভাতা। ঈদুল আজহার আগের 7 দিন এবং পরের 7 দিন পুলিশ হেডকোয়ার্টারে মনিটরিং সেল কার্যকর করা হয়েছে, সেটা কার্যকর থাকবে। আমাদের সমস্ত ডিপার্টমেন্টগুলোর হটলাইন এই রেজলিউশনে থাকবে। পুলিশ ডিপার্টমেন্টের কোনটা, বিআইডব্লিউটিসির কোনটা, নৌপরিবহন মন্ত্রণালয়ের কোনটা, ঈদের আগে বেতন বোনাস দেয়া হয়, সেজন্য গার্মেন্টস মালিক সমিতির সভাপতি তাদেরকে অনুরোধ করা হয়েছে। পশ্চিমবঙ্গের নির্বাচনের পরে মুসলমানদের উপর হামলা হচ্ছে এমন তথ্য সঠিক নয় বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। জানান, এ ব্যাপারে সতর্ক পররাষ্ট্র মন্ত্রণালয়। কাঁটাতারের বেড়ার ইস্যুতে সীমান্তে বিজিবিকে সতর্ক থাকার নির্দেশনা দেওয়ার কথাও জানান তিনি। আমরা সীমান্ত পাহারা দেই, বিজিবি সতর্ক আছে কোনো রকমের যাতে কঠিন না হয়, আর সেরকম কোনো ঘটনা আমাদের এখানে এখনো নজরে আসেনি যে ওখানে অত্যাচার নির্যাতন শুরু হয়েছে। শানাজ ইয়াসমিন, নিউজ 24, ঢাকা। পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের প্রথম ইউনিটের চুল্লিতে সফলভাবে ফ্রেশ পারমাণবিক জ্বালানি লোডিং শেষ হয়েছে।
দর্শক, মঙ্গলবার রূপপুর বিদ্যুৎ কেন্দ্র নির্মাণকারী ঠিকাদার সংস্থার পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বলা হয়, গত 28 এপ্রিল জ্বালানি প্রবেশ করানো শুরু হওয়ার পর ধাপে ধাপে চুল্লি পাত্রে 163টি জ্বালানি অ্যাসেম্বলি প্রবেশ করানো হয়েছে। বাণিজ্যিক বিদ্যুৎ উৎপাদন শুরুর পথে এটি একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক। রোজাটম জানায়, জ্বালানি লোডিং এর পুরো কার্যক্রম আন্তর্জাতিক পারমাণবিক নিরাপত্তা মানদণ্ড, বিধিমালা এবং প্রাথমিক কোর লোডিং কর্মসূচি অনুসরণ করে সম্পন্ন করা হয়েছে। শিল্প প্রতিষ্ঠানের উৎপাদন ব্যবস্থাপনা, মানব সম্পদ পরিচালনা এবং কর্পোরেট কার্যক্রম সম্পর্কে সরাসরি জানার সুযোগ তৈরির জন্য ইন্ডাস্ট্রিয়াল ট্যুরে অংশ নিয়েছেন প্রিমিয়ার ইউনিভার্সিটির MBA ও BBA ডিসিপ্লিনের শিক্ষার্থীরা। মঙ্গলবার সকালে চট্টগ্রাম ইপিজেডে Z&Z ইন্টিমেন্ট লিমিটেড পরিদর্শন করেন তারা। এ সময় প্রতিষ্ঠানটির বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন শিক্ষার্থীরা। প্রতিষ্ঠানটির জেনারেল ম্যানেজার সাইফুল ইসলাম মানিক শিক্ষার্থীদের প্রতিটি ফ্লোরের অপারেশনাল কার্যক্রম সম্পর্কে বাস্তব ধারণা দেন। উৎপাদন প্রক্রিয়া, কর্মপরিবেশ, কোয়ালিটি কন্ট্রোল এবং কর্পোরেট ব্যবস্থাপনা সম্পর্কে সরাসরি জানার সুযোগ পান শিক্ষার্থীরা। ব্যাপক চাপেও সরতে নারাজ যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। তাকে পদত্যাগের আহ্বান জানিয়েছেন অন্তত 81 জন আইন প্রণেতা। একজন মন্ত্রী পদত্যাগও করেছেন, তারপরও সিদ্ধান্তে অনড় তিনি। সম্প্রতি স্থানীয় নির্বাচনে ভরাডুবি হয় ক্ষমতাসীন লেবার পার্টির। এতে ব্রিটিশ সরকার প্রধানের পদত্যাগের জোর দাবি ওঠে। 10 ডাউনিং স্ট্রিটে ভিড় যুক্তরাজ্যের আইন প্রণেতাদের। অংশ নিচ্ছেন মন্ত্রিসভার জরুরি বৈঠকে। স্থানীয় সময় মঙ্গলবার এই তোড়জোড় দেখা যায় দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগের দাবি ঘিরে। রুদ্ধদ্বার বৈঠকে পদত্যাগে অস্বীকৃতি জানান কিয়ার স্টারমার। প্রতিদ্বন্দ্বীদের চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে সাফ জানান, মেয়াদ পর্যন্ত প্রধানমন্ত্রীর দায়িত্বে অটল থাকবেন তিনি। প্রধানমন্ত্রীর উপর আস্থায় সমর্থন দিয়েছে তার মিত্র আইন প্রণেতারা। এর মধ্যে আছেন আবাসন সম্প্রদায় ও স্থানীয় সরকার বিষয়ক প্রতিমন্ত্রী স্টিভ রিভ, ব্যবসা ও বাণিজ্য বিষয়ক প্রতিমন্ত্রী পিটার কাইলস সহ আরো কয়েকজন। স্থানীয় নির্বাচনে 1500 আসন হারিয়ে লেবার পার্টির জনপ্রিয়তা এখন তলানিতে। এতে গুটি কয়েক সমর্থন পেলেও বিরোধিতার সংখ্যা ঠেকেছে 81-তে। বিতর্কিত কূটনৈতিক নিয়োগ, ইরান যুদ্ধের জেরে যুক্তরাজ্যে জীবনযাত্রার ব্যয় 2% বৃদ্ধি, কোনোটারই দায়ভার লেবার সরকার এড়াতে পারবে না বলে মত সাধারণ মানুষের। আস্থা অর্জন করতে গিয়ে তরুণ, দক্ষিণ এশিয়ার মুসলমান জনগোষ্ঠী সহ সর্বস্তরের মানুষের পালস তিনি বুঝতে পারেননি। সবাইকে খুশি করা সম্ভব নয়। লেবার পার্টির কর্মকাণ্ড বরাবরই বিতর্কিত, তার উচিত ক্ষমতা ছেড়ে দেয়া। এমন আবহে স্টারমারের সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী হিসেবে বিবেচনায় আছেন স্বাস্থ্যমন্ত্রী ওয়েস্ট স্ট্রিটিং। নীরব দাস, নিউজ 24। দর্শক, এই ছিল প্রবাসের সংবাদে। ধন্যবাদ সবাইকে।